বাতাসা অনেকের শৈশবের সাথে নিশ্চয়ই জড়িয়ে আছে এই খাদ্যপণ্যটি। এটি চিনি দিয়ে তৈরি করা, ছোটবেলা থেকেই দেখি এটি আসলে শিশুদের খুব প্রিয় একটি খাবার। বাতাসার মতো করে এখানে এই যে হাতি, ঘোড়া, এই বিভিন্ন পশু পাখির আকৃতিতে সুন্দর করে তৈরি করা যে খাদ্যপণ্যটি, এটির নাম হচ্ছে সাজ। মূলত যে গ্রামীণ মেলাগুলো বসে সেই মেলাগুলোতেই এরকম খাবারগুলো দেখা যায়। এই যে এটি আবার গুড়ের তৈরি, এটিও সাজ। তারপর এই যে আরেকটি খাবার, এটির নাম হচ্ছে কদমা। এই খাবারটিও চিনি দিয়ে তৈরি করা। এমনিভাবে এই গ্রামীণ মেলাগুলোতে হরেক রকমের খাবার পাওয়া যায়। আপনার এই যে এটা কি বলা হয়, ঝুড়ি, তারপরে কানমুচড়িও আছে এখানে। এরকম হরেক রকম খাবারের পসরা চোখে পড়লো গাইবান্ধা সদরের ঠাকুরবাড়ি মেলায় এসে। আমরা একটু দামটাও শুনে আসতে চাই। দোকানি আছেন আমার সাথে। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। একটু বলবেন যে আসলে এই যে সাজ কত করে কেজি বিক্রি হচ্ছে? 160 টাকা কেজি বিক্রি হয়। আর বাকিগুলো সবই একই রেটে চলে। মানে চিনি দিয়ে তৈরি যত কিছু আছে সব 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারপরে এই যে কানমুচড়ি কত করে বিক্রি করছেন? এটাই তো কানমুচড়ি, তাই না? আচ্ছা, এটা কত করে বিক্রি হয়? কানমুচড়ি ওই 160 টাকা বিক্রি হয়। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? অনেক দিন, প্রায় 20 বছর হচ্ছে। 20 বছর আগে সাচের দাম কত ছিল? 20 বছর আগে 80 টাকা 60 টাকা এইরকম মানে 50, 60, 80-র মধ্যে ছিল। তারপরে ধীরে ধীরে দাম বাড়লো। দাম বাড়ে গেল। সবকিছুরই দাম বাড়ছে? সব কিছুরই দাম বাড়ে গেছে। কানমুচড়ি কত টাকা ছিল? কানমুচড়ি হয়েছিল ইনকে 50-60, এখন 160 টাকা বিক্রি করার লাগে। ডাবলে তো বেশি হয়ে গেছে। সময় যত গড়িয়ে যাচ্ছে এই গ্রামীণ ঐতিহ্যের যে খাদ্যপণ্য সেগুলো যেমন তালিকা থেকে হারিয়ে যাচ্ছে, মেলা ছাড়া চোখে পড়ে না, হাট বাজারেও আর এখন তেমন দেখা যায় না। তো এই খাবারগুলোর চাহিদা যেমন কমছে, একই সাথে দামটাও বাড়ছে। গ্রামীণ মেলাগুলোর অন্যতম অনুষঙ্গ হচ্ছে মাটির তৈরি খেলনা। যে খেলনা খুব একটা চোখে পড়ে না এখন, তবে ঠাকুরবাড়ি মেলার সেই ঐতিহ্য এখনো টিকে আছে। মাটির খেলনা, এই যে আমরা দেখছি মাটির তৈরি ব্যাঙ, বিভিন্ন রং দিয়ে সাজানো হয়েছে। এরপর আছে হাতি, হাতি পাশাপাশি আমরা হরিণ দেখছি, একদম অবিকল হরিণের মতো মনে হয়। একটা মিষ্টি হরিণ ছানা, যেন মৃৎশিল্পীদের যে মনের মাধুরী দিয়ে তারা রং তুলি আর মাটি দিয়ে এই মিষ্টি হরিণ ছানা তৈরি করেছেন। একইভাবে হাতিও আছে, এই যে একদম লাল কালারের একটা হাতি। হ্যাঁ, এটা কি মহিষ? মহিষও দেখছি, হাতি, ঘোড়া, মহিষ, তারপর গরু, কি নেই মাটির তৈরি। মাটির পুতুল আছে, মোরগ, হাঁস, টিয়া পাখি, তারপরে মাটির কলস, খেলনা কলস যদিও, এরপর আছে বালতি। এরপর আমরা দেখছি মাটির তৈরি চুলা, এটি মূলত শিশুরা খেলার কাজে ব্যবহার করে। এরকম অনেক সামগ্রী, হরেক রকমের শত শত রকম ডিজাইনের যে মাটির তৈরি খেলনা সামগ্রী আমরা ঠাকুরবাড়ি মেলায় দেখতে পাচ্ছি। তবে একটা সময় ঠাকুরবাড়ি মেলা মানেই ছিল মৃৎশিল্পীদের একটা মিলন মেলা, যেখানে মৃৎশিল্পীরা তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের তৈরি এরকম হরেক রকমের খেলনা পণ্য নিয়ে মেলায় আসতেন। এখানে বিভিন্ন এলাকার মৃৎশিল্পীদের একটা মিলন মেলা বসতো। তাদের বৈশাখের একটা বৈশাখী অর্থনীতি ছিল এই মেলাগুলোকে কেন্দ্র করে। ঠিক সেই জায়গাটায় অনেকটা ভাটা পড়েছে, কারণ এখন এই মাটির তৈরি খেলনাগুলো তেমন আর বেচা কেনা হয় না। মৃৎশিল্পীরা বলছেন যে মাটির দাম বেড়ে গেছে, মাটি তেমন আর কিনতে পাওয়া যায় না। তারপর প্লাস্টিক, স্টিলের বিভিন্ন খেলনা সামগ্রী বাজারে আসার কারণে এই মাটির তৈরি খেলনার কদর আগের মতো আর নেই, যার কারণে তারাও আর এরকম মাটির খেলনা সেভাবে তৈরি করে না। বছরে একবার দুবার এরকম বৈশাখকে কেন্দ্র করে যে গ্রামীণ মেলা হয়, সেই মেলায় হাটখোলা, বটতলায় তারা এই মাটির তৈরি সামগ্রীগুলো নিয়ে বসেন এবং শিশুরা সেই মেলায় এসে তাদের পছন্দ মতো খেলনা বাছাই করে কিনে নেন। এখনো মৃৎশিল্পীরা মূলত যেটি বলেন যে আসলে সেই মাটির খেলনার সেই স্বর্ণালী যুগ হয়তো আর আসবে না, কিন্তু তারপরও তারা তাদের যে শেকড়, তাদের যে ঐতিহ্য,
সেটি ঠিকঠাক মতো ধরে রাখতে চান। তো এরকম মেলার সংখ্যা যদি বাড়ে, গ্রামে গ্রামে এই গাইবান্ধাতেও আগে বৈশাখ মাসে 100-রও বেশি মেলা বসতো, সেই মেলাগুলো এখন আর তেমন বসে না। হাটখোলা বটতলায় মেলা বসে না, হাটে ঘাটে বাজারে বন্দরে বৈশাখকে কেন্দ্র করে যে মেলা, সেই মেলাগুলো যেমন কমে যাচ্ছে, একইভাবে মৃৎশিল্পীদের তৈরি এরকম খেলনা সামগ্রী শুধু নয়, পাশাপাশি বিভিন্ন মাটির তৈজসপত্র তৈরি হতো, মাটির হাঁড়ি, মাটির পাতিল, মাটির দিয়ে তৈরি বাটনা, এরকম বিভিন্ন গৃহস্থালী পণ্য উপকরণ মৃৎশিল্পীরা তৈরি করতেন। সেই উপকরণ আজকে তেমন চোখে পড়লো না এই মেলায়। তো ধীরে ধীরে যে মাটির চাহিদা কমছে, মাটির তৈরি খেলনা সামগ্রী এবং তৈজসপত্রের চাহিদা কমছে, আজকে ঠাকুরবাড়ি মেলার এই দৃশ্য দেখলেই সেটি বোঝা যায়। এই যে খেজুরের ঝোকা, ঠাকুরবাড়ি মেলায় এসে আরেকটি কি বলবো, যে শৈশবের সাথে শৈশবে অনেকেই এই খেজুর পাড়ার প্রতিযোগিতায় নেমে পড়তো। কে কতটা ঢিল ছুঁড়ে কতটা খেজুর পাড়তে পারে, এরকম মজার অভিজ্ঞতা নেই গ্রামের শিশু কিশোরদের, এমন কথা আসলে বলা অনেকটা কঠিন। বিশেষ করে শহরে হয়তো এরকম অভিজ্ঞতা নেই শিশুদের, তবে গ্রামে যারা বড় হয়েছে তারা ঝোপঝাড়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছে এই সময় একটা ঢিল ছড়ে নি, এমন অভিজ্ঞতা নেই, এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো আমরা ঠাকুরবাড়ি মেলায় এসে দেখলাম যে এরকম খেজুরের ঝোকা নিয়ে বসে আছেন মোখলেস মিয়া, প্রবীণ মোখলেস মিয়া খেজুর বিক্রি করছেন। কত করে বিক্রি করছেন খেজুর? কত করে মোটা, কত করে? ও আচ্ছা, এই যে এক মোটা খেজুর, এটি বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। অর্থাৎ এই খেজুর কিন্তু সৌদি আরব থেকে যে খেজুর নিয়ে আসা হয় সেই খেজুর না, এটি অনেকটা খেতে ভিন্ন এক স্বাদের খেজুর। এটি বাংলাদেশে রাস্তার ধারে ঝোপ জঙ্গল বিভিন্ন জায়গায় অযত্ন অবহেলায় এই খেজুর গাছ বেড়ে ওঠে, সেখান থেকে খেজুর পেড়ে নিয়ে আসার পর এরকম মেলায় বিক্রি হচ্ছে। এই মেলার ঐতিহ্যের সাথে মিশে থাকা আরেকটি পণ্য, এটি যদিও কৃষি পণ্য, বাঙ্গি। এটি একটি ফল, এটি মূলত আশেপাশের লোকজন একটা সময় বিঘাকে বিঘা বাঙ্গির আবাদ করত, আর এই বাঙ্গি ছিল এই মেলার অন্যতম ঐতিহ্য। এখন দুটি দোকান চোখে পড়ছে, কৃষকরা তাদের জমিতে উৎপাদিত যে বাঙ্গি, সেই বাঙ্গি নিয়ে এসছেন মেলায়। আমরা দেখছি যে ছোট বড় মাঝারি একদম হলুদ পেকে হলুদ হয়ে আছে এরকম কিছু বাঙ্গিও আমরা দেখছি। এই যে হলুদ বাঙ্গি দেখতেই মানে অসাধারণ, এরকম বাঙ্গি ছিল এই মেলার অন্যতম একটা ঐতিহ্য। এখানে 2 প্রকারের বাঙ্গি মূলত চাষাবাদ হতো একটা সময়। একটা বাঙ্গি হচ্ছে বালির মতো খেতে, মানে মুখে দিলে মনে হবে যে দাঁতের নিচে বালি পড়েছে, এবং সেটার স্বাদটাও হয় অসাধারণ। আরেকটা বাঙ্গি আছে যেটা অনেকটা নরম এবং কচকচি বাঙ্গি বলা হয়। এই 2 প্রকারের বাঙ্গি বিখ্যাত ছিল ঠাকুরবাড়ি মেলার। তো সেই বাঙ্গির আবাদ অনেকটা কমেছে, কারণ এখন মূলত ধানের চাষাবাদ হয় বেশি, ধানের ফলন বেশি হয়, যার কারণে কৃষকরা এখন আর তেমন বাঙ্গি ফলায় না। তো তারপরেও 2-1 কৃষক এই মেলার ঐতিহ্য ধরে রেখেছেন বাঙ্গি আবাদ করার মধ্য দিয়ে, বাঙ্গি বেচাকেনা করার মধ্য দিয়ে। এই গাড়িটার নাম ঢোল গাড়ি। মেলায় যে শিশুরা আসে তাদের প্রথম পছন্দ থাকে এই ঢোল গাড়ি। এটি আসলে মূলত মাটি, কাগজ আর বাঁশ দিয়ে তৈরি করা। এই ঢোল গাড়ি কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা থেকে 30 টাকায় ঢোল গাড়ি বিক্রি হয়। একটা সময় 2 টাকা, 3 টাকা, 5 টাকা ছিল এই ঢোল গাড়ির দাম। তারপর খেলনা সামগ্রীর মধ্যে আমরা দেখছি কাঠের গাড়ি, এরপর আছে এই যে কাঠ দিয়ে তৈরি করা ট্রাক, তারপর আছে নৌকা, এরকম হরেক রকমের শিশুদের খেলনা এই মেলাগুলোতে টিকে আছে এখনো। মেলার ঐতিহ্যবাহী খেলাগুলোর একটি হচ্ছে
রিং খেলা। এইরকম রিংগুলো 20 টাকায় 5টা রিং কিনে নিতে হয়। তারপর এই রিং যদি লক্ষ্যবস্তুতে ফেলা যায়, যেমন এখানে বিভিন্ন ব্র্যান্ডের সাবান আছে, এই সাবানের রিংয়ের ভিতরে যদি সাবান ফেলা যায় তাহলে সেই সাবানটি যে রিং কিনে নেবে সে নিয়ে নেবে। তো এটি এরকম মজার মজার খেলাও আছে ঠাকুরবাড়ি মেলায়। সেই খেলায় আসলে মূলত বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। কেউ শিশু, কেউ কিশোর, কেউ তরুণ, কেউ যুবক, এরকম নানা বয়সী মানুষ মূলত রিং খেলায় অংশগ্রহণ করে। প্রতি বছর বৈশাখে যে গাছের ছায়ায় মেলা বসে সেটি আমার পেছনে দাঁড়িয়ে আছে, বট আর পাকুড়। বলা হয় প্রায় 200 বছর আগে এখানে এই গাছ লাগানো হয়েছিল। এরপর বট আর পাকুড়ের বিয়ে দেয়া হয়েছিল। হিন্দু রীতিতে তাদের কল্যাণের জন্য বট পাকুড়ের বিয়ে দেয়া হয়। সেই প্রায় 200 বছর আগে সেই বট পাকুড়ের বিয়ে দেওয়ার পর বট পাকুড় দম্পতির অনেক বয়স হয়েছে, বয়স বেড়েছে ঠাকুরবাড়ির মেলারও। ঠাকুরবাড়ি মেলার আর বটপাকুড়ের বয়স সমান্তরাল বয়ে চলেছে। এই বটপাকুড় আর এই ঠাকুরবাড়ির মেলা গ্রামীণ ঐতিহ্যের অন্যতম সাক্ষী। সেই বটপাকুড়ের বিয়ের পর এখানে প্রতি বছর বৈশাখে রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন যে মেলা বসে, সেই মেলায় শুধু গাইবান্ধা নয়, আশেপাশের যে জেলাগুলো আছে, একটা সময় ঠাকুরবাড়ির এই মেলায় দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, উত্তরের যে 16 জেলা, সেই 16 জেলার মানুষ ভিড় করত ঐতিহ্যবাহী এই মেলায়। শোনা যায় পাশের দেশ ভারত থেকেও অনেকে গরুর গাড়িতে করে এই মেলায় আসতো, কারণ এই মেলাটি হিন্দু কিংবা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান। এই মেলার প্রচলন শুরু হয়েছিল মূলত এই মন্দিরকে কেন্দ্র করে। এটি সেই ঠাকুরবাড়ি মন্দির, যে মন্দিরের যাত্রা শুরু হয়েছিল বলা হচ্ছে অন্তত 200 বছর আগে। মূলত সর্বানন্দ মোহন রায় সর্দার নামে একজন জোরদার জমিদার ছিলেন, তার হাত ধরেই এই মন্দির প্রতিষ্ঠা। তারপর থেকেই এই মন্দিরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষজন আসেন, তারা এখানে পূজা অর্চনা করেন। এই মন্দিরে মূলত গৌর নিতাইয়ের পূজা হয়। গৌর নিতাইয়ের চরণে ভক্তি দেন হিন্দু ধর্মাবলম্বী শিশু, নারী, পুরুষেরা। তারা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে পূজা অর্চনায় অংশগ্রহণ করেন। তারপর পূজা অর্চনা শেষে ভক্তি দেয়া নেয়া পর্ব হয়। এর পরের পর্বটা মেলায়। এখানে ভক্তি দেয়া শেষে দর্শনার্থীরা মেলায় কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে যান। এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন মন্দিরটির যে স্থাপনা, সেটি কোনো রকমে টিকে আছে এখনো। মেলায় আসবেন আর নাগরদোলায় উঠবেন না, তা কি করে হয়? ঠাকুরবাড়ি মেলাতেও নাগরদোলা আছে। আমরা দেখছি এখানে শিশুরা নাগরদোলায় উঠেছে। ওরা কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আবার তরুণ, কিশোরী, তারাও এই নাগরদোলার অভিজ্ঞতাটা নিতে চায়। মাত্র 10 টাকায় নাগরদোলায় বেশ কয়েকবার ঘোরানো হয়। এটি আমরা দেখি বিভিন্ন মেলায়। ঠিক ঠাকুরবাড়ি মেলাতেও একই দৃশ্য দেখা গেল। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুরবাড়িতে মেলা বসে। এই মেলায় সারা দিন ঘুরে বেড়ানোর পর, কেনাকাটা করার পর নাগরদোলার অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফেরে এখানকার শৈশব। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।